নমস্কার বন্ধুগণ, আমি তোমাদের চিনু স্যার। দশম শ্রেণীর যেসব ভাই বোনেরা রয়েছে তাদের ভূগোলের 15টি এমসিকিউর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো দেখা যাক সেই প্র্যাকটিস সেটগুলো কী কী রয়েছে। তোমরা যদি সেই কোশ্চেনের উত্তরগুলো জানা থাকে তো ভিডিওটা পজ করে লিখে নেবে, তারপর আমাকে কমেন্টে সেগুলো করতে পারবে। তো প্রথম কোশ্চেন বলেছে একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো বা একটি অন্তর্জাত প্রক্রিয়া উদাহরণ কি। একটি অন্তর্জাত প্রক্রিয়া উদাহরণ কি? সঠিক উত্তর ভূমিকম্প। তাহলে কি একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো ভূমিকম্প। একটু একটু তোমাদের বলে দিই যে অন্তর্জাত প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়াটা কি। দেখো, এটা যদি আমাদের ভূপৃষ্ঠ ধরে নিই, ভূমিভাগ, তাহলে এর উপরে যেসব ভূমিরূপগুলি উত্থিত হচ্ছে বা বিবর্তিত হচ্ছে, যেসব প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উত্থান বিবর্তন সংঘটিত হয় তাদের একত্রে বলা হয় কি বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের উপরে যেসব প্রক্রিয়াগুলি করেই হয় তাদের বহির্জাত প্রক্রিয়া, যেমন নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ওগুলোর উদাহরণ। ঠিক একইভাবে যখন পৃথিবীপৃষ্ঠের নিচে যেসব ভূমির উপর পরিবর্তন হচ্ছে, বিবর্তন হচ্ছে, সেই সমস্ত প্রক্রিয়াগুলিকে একত্রে অন্তর্জাত বলা হয়, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের নিচের, অন্তরের। বোঝা গেছে? তাহলে তাহলে পৃথিবীপৃষ্ঠের নিচে কি কোন কোন প্রক্রিয়াগুলি কার্যকরী হয়? একটা ভূমিকম্প হয়, অগ্নুৎপাত হয়। তাহলে এখানে কি কোশ্চেনটা বলেছে? একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো, তাহলে উত্তর কি ভূমিকম্প। বোঝা গেল? এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন, দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে যে গাবরেখা গড়ে ওঠে তাকে কি বলা হয়? বা এই দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে যে গাবরেখাটার সৃষ্টি হয় তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে মধ্য গাবরেখা। কি না? মধ্য মধ্য গাবরেখা। বোঝা গেছে? দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে যে গাবরেখা গড়ে ওঠে তাকে কি বলা হচ্ছে? মধ্য গাবরেখা। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি কি অপশন রয়েছে? গেরোসাপ্পা। আচ্ছা, এখানে বানানটা একটু ভুল আছে, এখানে গেরোসাপ্পা হবে। গেরোসাপ্পা যোগ সাল্টো অ্যাঞ্জেল না হুড্ডু জলপ্রপাত। তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল। এর উচ্চতা প্রায় 979 মিটারের মতো। কত উচ্চতা? এটা হচ্ছে সঠিক উত্তর, সাল্টো অ্যাঞ্জেল। এর উচ্চতা কত? 979 মিটারের মতো। বোঝা গেছে? কোনোখানে কোনো কোশ্চেনে দিয়ে থাকতে পারে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো, তখন এখানে সাল্টো অ্যাঞ্জেল না লেখা থেকে শুধু অ্যাঞ্জেলও লেখা থাকতে পারে, তখন এটাই উত্তর হবে। ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কে? উত্তর হবে কোনটা? কাবেরী নদীর বদ্বীপ। কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। বোঝা গেছে? এবার 5 নাম্বার, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি গঠন করে বা বলতে পারে যে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কোন ভূমিরূপ দ্বারা গঠিত হয়ে থাকে? এখানে অপশন দিয়ে আছে, দেখো, এসকার, গাবরেখা, ড্রামলিন আর বহির্বিদ্যুৎ সমভূমি। এর উত্তর হবে ড্রামলিন। কারণ যখন অনেকগুলো ড্রামলিন, এখানে ছবিটি ঠিকঠাক ভাবে হচ্ছে না, এরকম ভাবে যখন অনেকগুলো ড্রামলিন একসাথে অবস্থান করে তখন যে ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপটা দেখতে হয় তাকেই তো আমরা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলি। তাহলে এই বাস্কেট অফ এগ টোপোগ্রাফিটা সৃষ্টি হচ্ছে কোন ভূমিরূপ দ্বারা? ড্রামলিন দ্বারা। বোঝা গেছে? এবারে চলে যায় 6 নম্বর কোশ্চেন, ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি কি রূপ? ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি কি রূপ বা কোন মাটি লক্ষ্য করা যায়? সেটা উত্তর কি? পলি মাটি। ভারতের অধিকাংশ অঞ্চলে এই পলি মাটি লক্ষ্য করা যায়। সেটা গাঙ্গ সমভূমি হোক বা যে কোনো সমভূমি হোক, এই পলি মাটিটাই বেশি লক্ষ্য করা যায় ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে। 7 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। বলি যে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। বোঝা গেছে? 8 নম্বর কোশ্চেন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? বলি যে নিম্নভূমি, যদি এটা আমি কোনো একটা নিম্নভূমি ধরে নিই, এখানে পদার্থগুলো এসে যদি এখানে জমা হয়ে এইখানে উচ্চতাটা এমনি করে বৃদ্ধি পেয়ে গেল,
ছিল এরকম, কিন্তু এই যে পদার্থটা গুলো জমা হচ্ছে, তারপর উচ্চতাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সেই প্রক্রিয়াটাকে বলছে কোন প্রক্রিয়া, বা সেই প্রক্রিয়াটার নাম কি? সেই প্রক্রিয়াটা হলো আরোহণ। তোমরা অনেক সময় এটাকে ভুল করো, অবরোহণও করে দাও। অবরোহণ প্রক্রিয়া সব সময় যে উচ্চভূমিটা থাকে সেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়, এই ভূমিটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ এর উচ্চতা হচ্ছে কমে যায়। উচ্চতা কমে যাওয়ার প্রক্রিয়াটাকে বলে অবরোহণ। আর কি বলে, যে প্রক্রিয়া উচ্চতা বৃদ্ধি পায় সেটা হচ্ছে আরোহণ। অর্থাৎ তোমরা এইভাবে মনে রাখবে, অবক্ষয় সঞ্চয়। ঠিক আছে, অবক্ষয় সঞ্চয়, তাহলে আর কোনোদিন ভুলবে না। তাহলে বোঝা গেছে উত্তরটা? ঠিক আছে, এবার 9 নম্বর। মরুভূমিতে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? মরুভূমিতে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি। সঠিক উত্তর ওয়াদি। মরুঅঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি। 10 নম্বরের কোশ্চেন, মেহগনি উদ্ভিদ হলো কোন প্রকার উদ্ভিদ? মেহগনি উদ্ভিদ তাহলে কোন প্রকার উদ্ভিদ? না, উত্তর চিরহরিৎ। চিরহরিৎ অর্থাৎ চিরহরিৎ কোন উদ্ভিদগুলো বুঝতে পারছো? যেসব উদ্ভিদের গাছের পাতা হচ্ছে সারা বছর সবুজ থাকে তাদের বলে চিরহরিৎ। বোঝা গেছে? আর পর্ণমোচী হচ্ছে যেসব পাতা সারা বছর থাকে না, সবুজ থাকে না, ঝরে যায়, তাদের বলে পর্ণমোচী। যেমন শাল বলো, সেগুন বলো, এসব আম বলো, জাম বলো, এইসব পাতাগুলো ঝরে যায়, তাদের পর্ণময়। আর সরলবর্গীয় মনে বুঝতে পারছো যেসব গাছগুলো অনেক লম্বা হয়, পার্বত্য অঞ্চলে গেলে বেশি লক্ষ্য করে। আর মরু অঞ্চলে যেসব ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায় সেগুলো হচ্ছে মরু উদ্ভিদ। তাহলে বোঝা গেল মেহাগনি উদ্ভিদ কি কি ধরনের উদ্ভিদ, সেটা হচ্ছে চিরহরিৎ। অর্থাৎ মেহগনি উদ্ভিদের পাতা সারা বছরে সবুজ থাকে। 11 নম্বর কোশ্চেন, রেগুর মৃত্তিকাকে রেগুর মৃত্তিকাকে বলা হয়, অর্থাৎ এখানে কোশ্চেন একটু ভুল আছে, যে রেগুর মৃত্তিকা কোন মৃত্তিকাকে বলা হয়, এরকম হতো কোশ্চেন, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে রেগুর মৃত্তিকাকে কোন মৃত্তিকাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়। এর আরেকটা নাম আছে ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েল, বোঝা গেছে? অনেক সময় দিয়ে যায় ব্ল্যাক কটন সয়েল। আর এই ব্ল্যাক কটন সয়েলে তুলা চাষ সব থেকে ভালো হয়ে থাকে। কি? তুলা চাষ। 12 নম্বর কোশ্চেন, মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়? মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। সঠিক উত্তর ধিয়ান। বোঝা গেছে? এবার 13 নম্বর কোশ্চেন, ভাগীরথী ও অলকানন্দা প্রবাহ মিলিত হয়েছে কোথায়? ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়েছে কোথায়? সেটা সঠিক উত্তর কি? দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে এই ভাগীরথী এবং অলকানন্দা প্রবাহটা মিলিত হয়েছে। তোমরা যদি বলো যে গঙ্গা নদীর উৎপত্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে, তো কমেন্টে বলবে, আমি সেটা বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। ঠিক আছে, এবার আসি 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি বলেছে? বদ্বীপের ডেল্টা নামকরণ করেছিলেন কে? ডেল্টা নাম, আচ্ছা তার আগে বলে দিই এই ডেল্টা জিনিসটা কিরকম। দেখো, মাত্রাহীন বটাকেই বলা হচ্ছে ডেল্টা। এই যে এটা হচ্ছে ডেল্টা। এটা যখন মাত্রা দিয়ে দিই তখন সেটা ব হয়ে যায়, আর এটা হচ্ছে ডেল্টা। তাহলে এই ডেল্টাটার বলছে নামকরণ কে করেছিলেন, সেটা হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাস এই ডেল্টার নামকরণ করেছিলেন। বুঝে গেছে? এবার আসি লাস্ট কোশ্চেন, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন। ভারতের ডেট্রয় নামে পরিচিত কোন শহর? ভারতের ডেট্রয় নামে পরিচিত কোন শহর? না, চেন্নাই। সঠিক উত্তর চেন্নাই। তো এই ছিল 15টি কোশ্চেন প্র্যাকটিস সেট। তো নেক্সট টাইম আরও অন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো এতটা পর্যন্ত আজকে।